স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। যুক্তরাষ্ট্রের পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল। ব্রুকলিনে নিজ কার্যালয়ে আয়োজন করে নিউ চট্টগ্রাম সমিতি। মিলাদ শেষে সকলের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। অনুষ্ঠানের আয়োজনে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানেরও। এতে প্রধান অতিথি ছিলেন ডক্টর মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারি। সংগঠনের সাবেক সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাদের রাসেল, অ্যাটর্নি মঈন চৌধুরী, শাহজাহান সিরাজি, সাবেক সভাপতি আবুল কাশেম ওহিদি, মোহাম্মদ নয়ন সহ আরও অনেকে। কাতারে অনুষ্ঠিত হয়েছে জমকালো এক আয়োজন। বাংলাদেশি মালিকানাধীন সুপার শপ 5 দোহার হাইপার মার্কেটের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে হয় এই আয়োজন। কাতারের নিউ আল রাইয়ান এলাকায় অবস্থিত শপটির ভেতরে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কেক কেটে উদযাপিত হয় শপটির প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে মালিক পক্ষ জানান, সরকারি সহযোগিতা পেলে আরও বাংলাদেশি পণ্য আমদানি করতে পারবে তাদের প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মহিউদ্দিন, ম্যানেজার আশিক রহমান, সিয়াম রহমান, তানভীর রহমান, হারি প্রসাদ, মাহবুব রিপন, এমদাদ হাসান, রেজা মোল্লা সহ প্রবাসী বাংলাদেশিরা। ফিলিস্তিন ইসরায়েল এটাই শেষ যুদ্ধ হতে পারে দাবি করে এই ইস্যুতেই বাংলাদেশের আরও স্পষ্ট ও শক্তিশালী অবস্থান আশা করেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত। অনেক দেশ মধ্যপন্থা অবলম্বন করছে অভিযোগ করে তিনি বলছেন, মুসলিম দেশগুলোর ঐক্য আর রাজনৈতিক সদিচ্ছাই নিশ্চিত করতে পারে নিপীড়িত ফিলিস্তিনিদের বিজয়। ভয়াবহ মানবিক সংকটে থাকা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আকুতি জানান তিনি। রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। বেড়েই চলেছে ফিলিস্তিন ইসরায়েল চলমান যুদ্ধ। কেবল গাজায় এ দফায় প্রাণ গেছে হাজার খানেক ফিলিস্তিনির। এর মধ্যে নারী শিশুও আছে 500-র মতো। ধ্বংস হয়ে গেছে ছোট্ট শহরটির রাস্তাঘাট, ভবনসহ বেশিরভাগ স্থাপনা। বিদ্যুৎ, গ্যাস, পানির সংযোগও বিচ্ছিন্ন। সব মিলিয়ে যে ভয়াবহ পরিস্থিতি, তাকে মানবিক বিপর্যয় বলতে চান ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত। শিশু, নারী সহ সবাইকে মেরে ফেলছে। বিদ্যুৎ, পানি, গ্যাস সব সংযোগ ইসরায়েলিরা বিচ্ছিন্ন করে দিয়েছে। পুরো গাজা এখন একটা নরকে পরিণত হয়েছে। এ দফায় ইসরায়েলেও প্রাণহানি ছাড়িয়েছে 1200। ফিলিস্তিনের উপর্যুপরি আক্রমণে কিছুটা দিশেহারা প্রভাবশালী ইসরায়েলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক সহযোগিতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ভূমধ্যসাগরে নোঙ্গর করেছে যুদ্ধজাহাজ ইউএসএস গেরাল্ড আর ফোর্ড। মিসাইল হামলারও সক্ষমতা আছে এতে। তাই আরব রাষ্ট্রসহ মুসলিম দেশগুলোর সর্বাত্মক সহযোগিতা চাই 75 বছর ধরে নির্যাতিত ফিলিস্তিনের মানুষ। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হলে অনেক কিছু করা সম্ভব। তারা এক হয়ে ইসরায়েলকে চাপ দিতে পারে। সেজন্য তাদের ইচ্ছা, সাহস ও দৃঢ়তা জরুরি। শুধু অনুরোধ, নিন্দায় কাজ হবে না, অন্য কিছু করতে হবে। এটা মুসলিম বিশ্বের নেতাদের জানা আছে। শুরু থেকেই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষেও বরাবরই সরব ছিল ঢাকা। এ দফায়ও বিবৃতি দিয়ে ফিলিস্তিনের আক্রমণের নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভূ রাজনৈতিক নানা সমীকরণে বহু দেশই এখন মধ্যপন্থা অবলম্বন করছে বলে অভিযোগ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের। বিদ্যমান বাস্তবতায় বন্ধু রাষ্ট্রগুলোর আরও স্পষ্ট ও কঠোর অবস্থান প্রত্যাশা করেন তিনি। আমরা বাংলাদেশের আরো জোরালো পদক্ষেপ প্রত্যাশা করি। মনে রাখতে হবে, এটাই হয়তো ইসরায়েলের সাথে আমাদের শেষ যুদ্ধ। আমরা হয় জিতব নয় হারব। এখনই আমাদের সবার সমর্থন সবচেয়ে জরুরি। আরব দেশের নেতারা কই? কেবল বিবৃতি দেয়াই কি যথেষ্ট? কারো কারো বিবৃতি ভারসাম্যপূর্ণ। ফিলিস্তিন আর ইসরায়েলকে এক চোখে দেখার যে নীতি, তা মোটেও গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রদূত জানান, অন্য যে কোনো সময়ের চেয়ে এবার ঐক্যবদ্ধ ফিলিস্তিনের মানুষ। তাই চূড়ান্ত লক্ষ্য অর্জনে আশাবাদী তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দেশ ছাড়ছে তরুণরা। শুধু পড়াশোনার জন্য যাচ্ছে তা নয়, ইউরোপ আমেরিকায় স্থায়ী হওয়ার স্বপ্নে বিভোর অধিকাংশ তরুণ, যাদের সঙ্গে যাচ্ছে মহামূল্যবান এক একজনের মেধা।
বিশ্লেষকরা বলছেন এইভাবে চলতে থাকলে খুব দ্রুতই মেধাশূন্য রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। তাদের মতে তরুণদের জন্য শিক্ষা, স্বাস্থ্যের উন্নত পরিবেশের পাশাপাশি ভালো কর্মসংস্থানের সুযোগ না থাকলে তারা দেশ ছাড়বেই। মনিরুল ইসলামের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট শাখা, যেখানে শত শত শিক্ষার্থী বা সাবেক শিক্ষার্থী ভিড় করেন বিদেশে যাবার প্রস্তুতির জন্য। শাখা সংশ্লিষ্টরা জানান, দিন দিন বিদেশ যেতে ইচ্ছুকদের সংখ্যা বাড়ছে। আমাদের তো আন্ডারে মেডিকেল কলেজগুলো সব, নার্সিং কলেজগুলো, ঢাকা ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, তারপরে 7 কলেজের তো প্রায় লক্ষ লক্ষ ছেলে, তো প্রতিদিন তো এটা বৃদ্ধি পাচ্ছে। সরকারের দাবি উন্নয়নের রোল মডেল খেতাব পেয়েছে বাংলাদেশ। তাহলে বৈধ বা অবৈধভাবে যে যেভাবে পারছে সেভাবে দেশ ছাড়ছে কেন? 5 বছর আগে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক জরিপে দেখা যায় বাংলাদেশের 82% তরুণ দেশ ছেড়ে চলে যেতে চান। শুধু তাই নয়, এদেশের মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সহ একটু প্রভাব প্রতিপত্তি হলেই সন্তানদের পাঠিয়ে দিচ্ছেন বিদেশে। এই অবস্থার কারণ কি? এক শ্রেণীর স্টুডেন্টের ইচ্ছা গভর্নমেন্ট জব, এক শ্রেণীর স্টুডেন্ট গভর্নমেন্ট জবটা পায় না, বা সেগুলোর প্রতি যে পড়ার যে সিস্টেমটা সেটাকে তারা পছন্দ করে না। লার্নিং যে সিস্টেমটা বা ইকোসিস্টেমটা প্রয়োজন সেটা সুফিসিয়েন্ট আমার জন্য না। জীবন মান আর হচ্ছে শিক্ষার মান, আর এর পিছনে হতে পারে যে চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা মানে তেমনভাবে তারা পায় না। লো সিজিএ দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আমি একটা ভালো কোথাও অ্যাপ্লাইও করতে পারছি না, বাট আমার বাইরে যাওয়ার আমার রিসার্চের করার সুযোগ আছে, সো আমি এই অপরচুনিটিটা কাজে লাগাচ্ছি। সবাই আসলে দেশের ফ্যাসিলিটিসটা কম দেখে ওইখানে যে সেটেল করতে চাইতেছে। এক হচ্ছে পে স্কেল, 2 হচ্ছে অপরচুনিটি। হ্যাঁ, যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করতে চাচ্ছে টিচার হিসাবে, সে ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে পলিটিক্যাল ইন্টারভেনশনের কারণে জয়েন করতে পারতেছে না। তাহলে কি এই মেধাবী তরুণদের আটকানোর কোনো উপায় নেই? এই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাইনুল হোসেনের কথায় ধরা যাক। আমেরিকায় বিলাসী জীবন এবং বড় চাকরির প্রস্তাব থাকার পরেও তিনি দেশে ফিরেছেন শিক্ষকতার নেশায়। তার মতে বিদেশে থেকেও দেশে অবদান রাখা যায়, তবে নীতি নির্ধারকদের চেষ্টা থাকতে হবে সুযোগ সুবিধা দিয়ে বিদেশ পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার। উনি তো শুধু কাজ করবেন না, উনার বাচ্চা কোন স্কুলে পড়বে, কোথায় পড়বে, উনি অসুস্থ হলে কোন হসপিটালে যাবে, তারপর হচ্ছে যে উনি যদি কোনো একটা আইনি জটিলতা পড়েন তাহলে সেটার সমাধান কি, এই সবগুলো জিনিসই কিন্তু রিলেটেড, এখন সম্পর্কযুক্ত। এগুলোর অবস্থা যত যাই বলেন না কেন, আমাদের দেশে এখনো সেই পর্যায়ে বা সেই মানে যায়নি। ইনসেন্টিভ দিয়ে যে দেশে আসো, দেশে এসে কাজ করো, এত টাকা বাজেট করা আছে, এই লাইফস্টাইল দেয়া আছে, মানে তাদেরকে অনার করছে বা তাদেরকে ধরেন যে এনকারেজ করছে। বিশ্লেষকরা বলছেন, একথা নিশ্চিত, বিদেশে স্থায়ী হবার স্বপ্নে বিভোর তরুণদের আটকাতে না পারলে অচিরে নেতৃত্ব শূন্যতায় পড়বে বাংলাদেশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অনেকটা নীরবেই ধর্মশালা ছাড়লো বাংলাদেশ দল। গণমাধ্যম কর্মীদেরও জানানো হয়নি যাওয়ার সময়। অবশ্য গত কয়েকদিনে মিডিয়াকে এড়িয়েই চলছেন ক্রিকেটাররা। তার বদলে সামনে আসছেন কোচ হাতুড়ি সিংহে কিংবা হেরাত। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের স্টেডিয়ামের ছবি। রাতের ঠান্ডাও আটকাতে পারেনি ভক্তদের। 1000 মাইল পাড়ি দিয়ে ভক্তরা এক নজর দেখার অপেক্ষায় তখন সাকিব তাসকিনদের। বড় হারের পরও এমন ছবি অন্য দলের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। দর্শকদের এমন অনুরাগী ক্রিকেটকে করেছে এখানে মোস্ট পপুলার গেম। সে আগ্রহ থেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য কখন দল ধর্মশালা ছাড়বে সেটা জানার আগ্রহ ছিল সবার, কিন্তু এখানকার মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে এ নিয়ে ছিল না কোনো আপডেট। অনেকে জানানো হয়েছিল দল যাবে বিকেলে, যদিও সকালেই চেন্নাইয়ের পথ ধরে টাইগাররা। কেন এই লুকোচুরি সে উত্তর দেওয়ার অবশ্য কেউ নেই। তবে ধর্মশালা আসার পর থেকে অবশ্য দেখা নেই সাকিবদের। ম্যাচের আগে কিংবা ম্যাচের পরে এসেছেন চান্দিকা হাতুরু সিং কিংবা রঙ্গনা হেরাতরা। ম্যাচ সেরা বলে একদিন আসতে বাধ্য হন মিরাজ। বাইরের সমালোচনা থেকে বাঁচতে কি এমন দেয়াল? কদিন আগেই জিজ্ঞেস করা হয়েছিল মিডিয়া কমিটির চেয়ারম্যানকে। বাইরে যেই ধরনের আলোচনায় হোক না কেন, সেই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে খেলার দিকে ফোকাসটা রাখতে পারলে ইভেনচুয়ালি আমাদের যে এক্সপেকটেশন আছে আমাদের দল নিয়ে, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। সো আমার মনে হয় যে ওই জায়গাটাতে আমাদের ফোকাস থাকা উচিত। আপনাদেরও সেই সহযোগিতাটা আমাদের সবাইকে করা উচিত। ধর্মশালার ঠান্ডা থেকে চেন্নাইয়ের প্রচন্ড গরমে টাইগারদের মানিয়ে নেওয়ার সময় অবশ্য কম। একটা সেশন অনুশীলন করেই মাঠে নামতে হবে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে। যমুনা স্পোর্টস, ধর্মশালা, ভারত।
এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।